সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় অপেক্ষা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই মেজর অবসরপ্রাপ্ত হামিদুল হোসেন তারেক, বীর বিক্রম। উনি একজন মুক্তিযোদ্ধা, লেখক এবং গবেষক। মাঝখানে আছেন স্থপতি মোবাশ্বের হোসেন, ভাইস প্রেসিডেন্ট সেক্টর কমান্ডার্স ফোরাম, এবং ওই প্রান্তে আছেন কাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। প্রাণ ভিক্ষার বিষয়ে জানতে কামারুজ্জামানের সঙ্গে দুই ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ, আর সময় দেওয়া হচ্ছে না জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কারাগারের নিরাপত্তা জোরদার। তিন মাস ধরে নাশকতায় মানুষ পুড়িয়ে মারা হলেও দেশ বিদেশের মানবাধিকার সংস্থাগুলোর ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন। সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ। সাঈদ খোকন ইলিশ, মির্জা আব্বাস মগ, আনিসুল হক টেবিল ঘড়ি, তাবিদ আওয়াল পেয়েছেন বাস। চট্টগ্রামের নাসির হাতি ও মঞ্জুর কমলালেবু। কালবৈশাখী ঝড়ে কুষ্টিয়ার 3টি উপজেলার ফসলের ক্ষেত লণ্ডভণ্ড। ঋণের শোধ দুশ্চিন্তায় দিশেহারা কৃষক, সহায়তার আশ্বাস জেলা প্রশাসনের। এবং চারুকলায় চলছে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি। পশু পাখি আর নানা মুখোশে আঁকা হচ্ছে সমৃদ্ধি আর মঙ্গল বারতার ছবি। হামিদুল ভাই, গত 2 দিন ধরে কিন্তু এই কামরুজ্জামানের ফাঁসির কার্যকরতা নিয়ে কথা উঠেছে যে এটা কেন দেরি হচ্ছে বা এই ধরনের কথাগুলো চলে আসছে। পাশাপাশি আজকে আমরা যেটা দেখছি, এখন হঠাৎ করেই সন্ধ্যার পর থেকে দেখা গেল যে আজকে দুপুর থেকে ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন ওখানে, দুজন ম্যাজিস্ট্রেট গিয়েছিলেন, উনি বেরিয়ে আসছেন, ওনারা কোনো কিছু বলেননি। এরপরে সন্ধ্যার পরে কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে হ্যাঁ, উনি আপিলের ব্যাপারে করেননি, অতএব আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া সেই প্রস্তুতি চলছে। এই অবস্থায় এটা যদি এটা খুব তাড়াতাড়ি কার্যকর হয়, আমরা জানি না ঠিক কখন এটা হবে, তাহলে এটা হবে দ্বিতীয়। এর আগে প্রথম যেটা হয়েছে সেটা হলো যে ওই যে কাদের মোল্লা, এটা দ্বিতীয়। এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা, আপনার ট্রাইব্যুনাল যেটা এখন পর্যন্ত 17টা রায় দিয়েছেন 18 জনের বিরুদ্ধে, এবং তার মধ্যে অধিকাংশই কিন্তু মৃত্যুদণ্ড। এর মধ্যে একজন মনে যাবজ্জীবন আছেন, একজন আমৃত্যু আছেন, একজন 90 বছর ছিলেন, তার মধ্যে এর মধ্যে দুজন মারাও গেছেন, এই অবস্থাতে মারাও গেছেন। প্রশ্ন উঠেছে, অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠানো হচ্ছে যে এই ট্রাইব্যুনালটা কতটুকু মানে কার্যকর আসলে। ধন্যবাদ আপনাকে। প্রথমে যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, ফার্স্টে আমি ডেসক্রাইব করতে হবে হোয়াট ইজ ওয়ার ক্রাইম। এটা আগে যুদ্ধ অপরাধটা কি, এটা ভালোভাবে ডেসক্রাইব করতে হবে। এখানে কতগুলো ক্যাচ ওয়ার্ড আছে, ওই ক্যাচ ওয়ার্ডগুলো কিন্তু বলে দেয় যে কি করতে হবে। যুদ্ধ অপরাধ, ইট ইজ এ সিরিয়াস ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল এগেনস্ট হিউম্যানিটি। আপনি এখন দেখেন, সিরিয়াস ভায়োলেন্স অফ ইন্টারন্যাশনাল ল, আপনি ইন্টারন্যাশনাল যে লটা আছে সেটাকে ভায়োলেন্ট করছেন, হ্যাঁ, এগেনস্ট হিউম্যানিটি। এখন পৃথিবীতে যতগুলো আপনার ট্রাইব্যুনাল হয়েছে, এটা প্রথমে কারণ প্রাণদণ্ড কিন্তু অনেক আগেই, আপনার যুদ্ধাপরাধীর প্রাণদণ্ড আজকের থেকে না। এটা কিন্তু ধরেন প্রথম যে প্রাণদণ্ড হয়েছিল, আমার এখনো যতদূর মনে পড়ে, এটা 1414 সালে রোমান এম্পায়ার করেছিলেন মোস্ট প্রবাবলি পিটার ভনকে রোমান এম্পায়ার করেছিলেন। সেটা তো অন্যদিকে চলে গেল। তারপরে আপনি হেগ কনভেনশনে আছে আর্টিকেল 22, হেগ কনভেনশনের আর্টিকেল 22তে আপনার এটাকে মডিফাই করা হলো, অনেকবার মডিফাই করা হয়েছে। পরবর্তীতে আবার যেটা আপনার নুরেমবার্গ ট্রায়াল, সেই ট্রায়ালটা কিন্তু হচ্ছে লন্ডন চার্টার দ্বারা করা হয়েছিল, এবং সেখানে আর্টিকেল 45 এর লন্ডন চার্টার দ্বারা নুরেমবার্গ ট্রায়াল করা হলো। তারপরেও কিন্তু ইউএন সিকিউরিটি কাউন্সিলেও এসে এগুলোর মধ্যে অনেকগুলো মানে সংযোজন হয়েছে, বিবর্তন হয়েছে। যেমন লাস্ট যে সংযোজনটা ইউএন করেছিল, সেটা কিন্তু রেপ কেসটাকে আপনার ওয়ার ক্রাইমের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। আচ্ছা, এখন এই যে এতগুলো ট্রায়াল হয়েছে, বুঝতে পেরেছেন তো, এতগুলো ট্রায়াল হয়েছে, এতগুলো ট্রায়ালে কোনো ট্রায়ালে আজ পর্যন্ত কোনো দেশেই, পৃথিবীর কোনো দেশেই টিল টুডে আপনাকে যাদের
অভিযুক্ত ছিল তাদেরকে রায় হয়েছে এবং রায় কার্যকরিতা হতে হবে। এখানে জেল কোডেও কিছু করতে পারবে না, তারা কোনো প্রাণ ভিক্ষাও চাইতে পারবে না, আপিলও করতে পারবে না, আজ পর্যন্ত কোনো রিভিউ করতে পারবে, রিভিউ করতে পারে পৃথিবীতে কোনোখানে নাই। এখন এখন বাংলাদেশ নিয়ে কেন কথা উঠছে, প্রশ্নটা এটাই। কিন্তু বাংলাদেশ নিয়ে স্বচ্ছতা নাই, এ নাই, ও নাই। আচ্ছা, একটা কথা হচ্ছে কি, সুইপিং স্টেটমেন্ট দেওয়া যায়, স্বচ্ছতা নাই, আর এটা কিন্তু একটা সুইপিং স্টেটমেন্ট। আইন কিন্তু সুইপিং স্টেটমেন্ট চায় না, আইন চাবে উইটনেস অ্যান্ড রেফারেন্স। উইটনেস অ্যান্ড রেফারেন্স দিয়ে আইন হয়। আপনি সুইপিং স্টেটমেন্ট, মানবাধিকার সংস্থা, আপনি হিউম্যান রাইটসের কথা বলেন, হিউম্যান রাইটস প্রথমে তো আমাদেরকে সাপোর্টে ছিল, হিউম্যান রাইটস প্রথমে আমাদের সাপোর্টে ছিল। আচ্ছা, তার পরবর্তীতে কি হলো? তার পরবর্তীতে এইখানে এসেই যে লবিস্টরা, জানেন আজকে যে জামাতে ইসলাম, যে তারা $25 মিলিয়ন খরচ করেছে ইউএস এবং ইউএনএতে, এবং যেটা লাস্ট যে আপনার ট্রায়ালটা হচ্ছিল সিয়েরা লিওনের ট্রায়ালটা হচ্ছিল, সিয়েরা লিওনের যে চিফ প্রসিকিউটর ছিল স্যার ডগলাস ডি সিলভা, উনি কিন্তু প্রথমে এই বাংলাদেশের বিচারে বললে যে এখানে স্বচ্ছতা নেই। কেন? উনি শুধু বলেছেন স্বচ্ছতা নেই, কিন্তু কোথায় কোথায় স্বচ্ছতা নেই এটা উনি বলতেছেন না, কোন কোন পয়েন্টে স্বচ্ছতা নেই। কেন? উনি যে পয়েন্টটা বলছেন সে পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশে যারা বিচার করছে, এখন যে সরকার বিচার করছে, সেই সরকার মুক্তিযুদ্ধের সরকার, মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, সেই সরকার এসছে, সেই সরকারের বিচারে স্বচ্ছতা উনি নিয়ে সন্দেহ করছে। তো ওনাকে আমি বলতে চাই, মুক্তিযুদ্ধের সরকার যদি যুদ্ধাপরাধের বিচার না করে, তো অন্য কোনো উপগ্রহ থেকে এসে কেউ বিচার করবে নাকি? এটা এরকম সুইপিং স্টেটমেন্ট। উনি একটা আর্টিকেলও লিখেছেন, আর্টিকেলটা আমি পড়েছি, পুরো আর্টিকেলটা আমি পড়েছি, পড়ে উনি কোনো পয়েন্টের উপর কিন্তু লিখছেন না যে এই পয়েন্টে স্বচ্ছতা নাই, এই পয়েন্টে স্বচ্ছতা নাই, গল্পের মতো বলছেন। সিম্পল আপনার সিম্পল একটা সুইপিং স্টেটমেন্ট। কিন্তু আইন সুইপিং স্টেটমেন্ট চায় না। এক, আইন রেফারেন্স আর আপনার উইটনেস যাবে, আর কোনো আজ পর্যন্ত না। এখানে তো বাংলাদেশে এখন যেটা হচ্ছে, দুটো জিনিস বাংলাদেশ কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসতেছে। একটা, প্রথম যে এই যে যতগুলো যুদ্ধাপরাধী আছে তারা কি করেছে কি না করেছে, এবং তাদের সাক্ষীরা আসছে, বলছে, জনগণ জানছে, পৃথিবী জানছে। এটা পৃথিবীর অন্য কোনোখানে হয় নাই, এটা একটা রেফারেন্স। দ্বিতীয়ত, এই যে আমরা যে তাদের সুযোগ দিচ্ছি, হ্যাঁ, তাদের যে আত্মরক্ষা করার জন্য সুযোগ দিচ্ছে, এটাও কিন্তু পৃথিবীতে কোনোখানে হয় নাই। তো এটাও একটা বাংলাদেশের জন্য বিরাট রেফারেন্স হয়ে যাচ্ছে। তো এখন এইখানে এসে যদি কেউ বলে আমার সুইপিং স্টেটমেন্ট, আমি অনেক টক শোতে শুনি, অনেকে বলে না স্বচ্ছতা নাই, এ নাই। আমি ওইখানেই প্রশ্ন, কোন জায়গায় স্বচ্ছতা নেই আইনের, ওইটা আপনারা বলেন। স্বচ্ছতা নেই বললে তো হবে না, এটা সুইপিং স্টেটমেন্ট গড়ের মতো বলার তো কোনো বললে তো হবে না। আইনের কোন জায়গাটায় স্বচ্ছতা নেই সেটা আপনি বলেন। আচ্ছা, যেমন ধরেন প্রথম যে আমাদের আসলো সেটা টার্কির প্রেসিডেন্ট আহমেদ গুল, উনি প্রথমে কিন্তু শুরু করলেন যে স্বচ্ছতা নাই। এখন ওইখানে যদি আমি টার্কিশ প্রেসিডেন্টের কাছে যাই, তাহলে কিন্তু আমার আবার অনেক পিছনে যেতে হবে, তাদের ঘটনাগুলি নিয়ে অনেক পিছনে যেতে হবে। টার্কিশ গভর্নমেন্ট কোত্থেকে আসলো, আরসিডি কোত্থেকে এসছে, ঠিক আছে না? এবং মুক্তিযুদ্ধের টাইমে তার ভূমিকা কি ছিল, এক্স্যাক্টলি, সেটাও আমাকে ফুটিয়ে দেখতে হবে। তখন মুক্তিযুদ্ধের টাইমে আমাদের যখন পাকিস্তান আর্মি কিন্তু 26 পরে আমরা তখন আর পাকিস্তান আর্মি বলতে পারি না, তখন আমাদের বলতে হবে অকুপেশন আর্মি, দখলদার বাহিনী, অকুপেশন, দখলদার অকুপেশন। আমরা পাকিস্তান আর্মি আর বলবো না, তখন আমরা বলবো অকুপেশন আর্মি। তো অকুপেশন, তখন তারা কি করেছিল, এই আরসিডি, এই যত মুসলিম স্টেট ছিল, ঠিক আছে না, যে ডিপ্লোম্যাটিক ওয়ারটা হয়েছিল, যত মুসলিম স্টেট ছিল, তখন পাকিস্তান বলেছিল, ইসলামের একটা দোহাই তুলেছিল যে এই সাবকন্টিনেন্টে ইসলামের পাওয়ার উইল বি অসিলেটিং যদি ইন্ডিয়া পাকিস্তানে একটা মুসলিম শক্তিকে ভাগ করতে চাচ্ছে। এবং এইটা হচ্ছে একটা ধোঁয়া, কারণ পাকিস্তানের কাছে ইন্ডিয়া ছিল তাদের ট্রেডিশনাল এনিমি। হ্যাঁ, তো এই ধোঁয়া দিয়ে তারা সাপোর্টটা প্রথমে নিয়েছিল, দে গেইন অল দ্য মুসলিম কান্ট্রিজ সাপোর্ট। ইরান, ইরাক, ইন্দোনেশিয়া, সৌদি আরব সবাই সাপোর্ট দিয়েছিল, চায়না তো আছে, ইউএস তো আছে, সেটা ভিন্ন কথা। এখন আর একটা জিনিস দেখেন, এই যে ভদ্রলোকের নাম আমি এখন খুব একটা আমার মনে পড়ছে না, আমার মনে হয় আমি কোনোখানে লিখেও নিয়ে এসেছি, যে ভদ্রলোক আপনার এই ইউএন যে স্টিফেন রাফস, ইউএস অ্যাম্বাসেডার
আপনার অ্যাট লার্জ ফর ওয়ার ক্রাইম, ঠিক আছে? উনি কিন্তু সিয়েরা লিওনে ওয়ার ক্রাইমের ছিলেন। উনি কিন্তু এক সময় বলেন নাই যে বাংলাদেশের, ঠিক আছে, এই যে যে ট্রায়ালটা হচ্ছে এটার মধ্যে স্বচ্ছতা নেই। উনি কিন্তু একজন ভ্যাটান, উনি কিন্তু একসময় বলেন নাই এটা। মহাশয় ভাই, দেখেন, একটি কথা প্রায়ই বলা হচ্ছে যে আন্তর্জাতিক মান সম্পন্ন। এটা কি আপনার এই কেজি, ফিট, তারপরে মাইল, কিলোমিটার, এরকম কিছু কি? আন্তর্জাতিক মান যদি বলা হয়, তাহলে আমরা যদি এই যতগুলি ওয়ার ক্রাইম হয়েছে সেই পদ্ধতিতে যদি আমরা করতাম, আজ থেকে প্রায় 4 বছর আগে এই 18-19 জন বেহেশতে বা দোজখে স্থান পেতেন। আর আমি একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই, আজকে বাংলাদেশে যে পদ্ধতিতে বিচার হয়েছে, আমার কাছে এখনো অদ্ভুত লাগে যে বাংলাদেশের সরকার কত সহনশীলতার রাইট পরিচয় দিয়েছে, এবং যে প্রধানমন্ত্রীর পুরা পরিবার ধ্বংস হয়ে গেছে তারপরে যে এই সহনশীলতা দেখিয়েছে, পৃথিবীর ইতিহাসে এই জিনিসটি কিন্তু বিরল। আপনাকে এটা স্বীকার করতে হবে। আপনি চিন্তা করেন, বিচারের যতগুলি ধাপ আছে, ইভেন আজকে রাত্রে পর্যন্ত যে ধাপটি ছিল, সবগুলিকে এক্সস্ট করা হয়েছে, এবং অল দ্য স্টেপস দে হ্যাভ বিন টেকেন বাই দেম। এই সুযোগগুলো তারা সবকিছু ইউ হ্যাভ অ্যাকসেপ্টেড এভরিথিং। তারপরে আপনি বলবেন তালগাছ আমার। আর যারা এই কথাগুলি বলছে, তারা পৃথিবীর ইতিহাসে টিল টুডে বিভিন্ন জায়গায় যে ওয়ার ক্রাইমগুলি হচ্ছে সেগুলি নিয়ে স্টেটমেন্ট দেন না কেন? আই ওয়ান্ট টু নো দ্যাট। ইজ দেয়ার এনি স্টেটমেন্ট? এই 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 যে শক্তিগুলি এই কথা বলছে, তারা কখনো বলছে যে ওইটি বন্ধ করে দেওয়া উচিত? এদেরকে কেন? তাদের তো প্রথম এখন বলা উচিত, বাংলাদেশের মতন একটি তৃতীয় বিশ্বের দেশ আপিল করার সুযোগ দিয়েছে, রিভিউ করার সুযোগ দিয়েছে, ক্ষমা প্রার্থনা করার সুযোগ দিয়েছে, তোমরাও তাই দিতে হবে। বরং ফলো বাংলাদেশ, বাংলাদেশের চূড়ান্ত মানুষের জীবনে ধর্মীয়ভাবে বলেন, আইনের দৃষ্টিতে বলেন, এই বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আপনি বলেই যাচ্ছেন আন্তর্জাতিক মান। দেয়ার ইজ নট এ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, স্টাবলিশড স্ট্যান্ডার্ড। এই মাইল কিলোমিটারের মতন কোন স্ট্যান্ডার্ড বিচারের নাই। স্ট্যান্ডার্ড উই আর প্রিপেয়ারিং। সারা পৃথিবীতে বাংলাদেশ ইজ গোয়িং টু স্টাবলিশ এ স্ট্যান্ডার্ড ফর ওয়ার ক্রাইম দ্যাট উইল ক্রিয়েট প্রবলেম ফর দেম। আমি আজকে এই কথাটি বলে দেয় যে ওয়ার ক্রাইমের বিচার কত স্বচ্ছ করতে হয়, এভরি ওয়ান উইল রেফার বাংলাদেশ। অলরেডি দ্যাট হ্যাভ বিন স্টার্টেড। আমি প্রথমেই একটি জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বড় ঘটনাটি হচ্ছে যে এই বর্তমান সরকারের অনেক কিছুর আমি সমালোচনা করি, কিন্তু একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এই দেশের একজন নাগরিক হিসাবে, এই স্বাধীন বাংলার একজন মানুষ হিসাবে আমি স্যালুট জানাই বর্তমান সরকারের সহনশীলতা, ধৈর্য এবং এই কমিটমেন্ট ফুলফিল করার প্রচেষ্টা। সারা দেশবাসী অন্তত এই একটি ক্ষেত্রে এই সরকারের পিছনে, যারা বাংলাদেশকে স্বীকার করে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে, তাদেরকে এই একটি ক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে এই সরকার ছাড়া বাংলাদেশে আপনি তৃতীয় দ্বিতীয় কোনো মানুষ, কোনো দলকে আপনি উপস্থাপন করতে পারবেন না যারা এই বিচারটি করতেন। এই সরকার প্রথমবার যখন, দ্বিতীয়বার যখন পাওয়ারে আসলেন, তাদের 1 নম্বর ম্যান্ডেট ছিল যুদ্ধ অপরাধীদের বিচার, যে কারণে ল্যান্ডস্লাইড ভিক্টরি এই সরকার পেয়েছিল। তারা সেই কমিটমেন্ট রাখছে। হ্যাঁ, এখন আমি যে কথাটি আপনাদেরকে বলবো, সেক্টর কমান্ডার্সও আমরা রেগুলার এটি নিয়ে আলাপ করি, দীর্ঘসূত্রিতাকে কমিয়ে আনতে হবে। কিভাবে? আপনি যদি এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জন্য আলাদা চেম্বার করতে পারেন, আপনি এনবিআর এর জন্য আলাদা চেম্বার করতে পারেন, যেটা 7 দিন থেকে 15 দিনের ভিতরে সবগুলি বিচার সমাধান হয়, অ্যাপিল থেকে আরম্ভ করে। বাংলাদেশের সবচেয়ে বড় এনিমি, যাকে বাংলাদেশের প্রতিটি মানুষ, স্যাক্রিফাইস করা মানুষ থেকে আরম্ভ করে জীবিত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার ঘৃণার চোখে দেখে, এনিম্যাল হিসাবে ট্রিট করে, তাদের বিচারে আপনি দীর্ঘসূত্রিতা করে কি লাভ করতে পারতেছেন? আমি এখানে ছোট্ট একটি কথা বলি, আমি আবার একই সাথে একটি কথা মনে করি, এই যে এত বছর এই দেশের ভিতরে যে আলোড়ন চলেছে, বিভিন্ন পট পরিবর্তন চলেছে, সরকারের বিভিন্ন আনাচে কানাচে এদেরই
সহযোগীরা রয়ে গেছে, যে কারণে এখানে এই প্রবলেমটি হচ্ছে। দীর্ঘসূত্রিতার কথা বলেছে হান্নান ভাই, আমি ওইটা দিয়ে আপনি শুরু করেন। আমি প্রথমেই বলবো দীর্ঘসূত্রিতা এই বিচারের, এই রায় কার্যকর করার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা আমি চোখে দেখছি না। না, দ্যাটস রাইট। কারণ কি, কারণগুলোর কিছুটা ওনারা ব্যাখ্যা করেছেন, আমি তার সাথে যোগ করব আমরা বিচারটাকে আমরা দীর্ঘসূত্রিতায় নিয়ে গেছি, বিচারের প্রক্রিয়া শুরু করতে আমরা দীর্ঘদিন সময় নিয়েছি। কারণ কি, আজকে এমন একটি দিনে আমি আপনারা সময় টেলিভিশন আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছে, যে দিনটিতে এই বাংলাদেশ একটি আইনগত ভিত্তিতে তার অস্তিত্ব নিয়ে দাঁড়াতে পেরেছিল। অর্থাৎ এই দিন স্বাধীনতার ঘোষণাপত্র আইনগতভাবে স্বীকৃত হয়েছিল, অনুমোদিত হয়েছিল। মেহেরপুরে আমাকে আমরা সেই দিনে বসে আজকে কোন প্রসঙ্গে কথা বলছি? বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে আমরা দেশটাকে রচনা করলাম, দেশটাকে প্রতিষ্ঠিত করলাম। সেই দেশকে দখলদাররা দখলে রেখে এই দেশের জনগোষ্ঠীকে গণহত্যা থেকে শুরু করে সব ধরনের এমনতর ঘটনা ছিল না, এমনতর প্রক্রিয়া ছিল না যে প্রক্রিয়ায় এদেশের জনগণকে নিগৃহীত করা হয়নি, যেটাকে এই স্বাধীনতার সনদে অপরাধ হিসাবে ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার সনদের 4টি পার্ট ছিল। সেই 4টি পার্টের প্রথম 10টিতে ছিল বাংলাদেশের অভ্যুদয় ঘটানোর প্রেক্ষাপটটি কি। তার 7 নম্বরে ছিল আপনার এখানে পাক বাহিনী, পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশের জনগণের উপরে গণহত্যা সহ বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে যে অপরাধ ঘটাচ্ছে, অর্থাৎ স্বাধীনতার ঘোষণাপত্রের ভিতর দিয়ে বাংলাদেশের লেজিটিমেসি নেওয়ার ভেতর দিয়েই আমরা এই কাজগুলোকে অপরাধ হিসাবে ডিক্লেয়ার করেছি। প্রথমত আমরা ডিক্লেয়ার করলাম। দ্বিতীয়ত বাংলাদেশ নামের রাষ্ট্রটাকে ওই ঘোষণাপত্র দিয়েই আমরা প্রতিষ্ঠা করলাম। সেখানে বললাম কি, রাষ্ট্রের কি কারণে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম, কি উদ্দেশ্য? উদ্দেশ্য 3টি: সাম্য, দ্বিতীয় হচ্ছে মানবিক মর্যাদা, এবং তৃতীয় হচ্ছে সুবিচার, সামাজিক সুবিচার। সামাজিক সুবিধা। জনগণকে এই 3টি জিনিস আমরা দেব এই রাষ্ট্রে। আমার প্রশ্ন, আজকে 44 বছর পরে আমরা একটি বিচার করছি, যে বিচার নিয়ে বিতর্ক তোলা হচ্ছে, কিন্তু এই রাষ্ট্রকে যিনি স্বীকার করেন, এই রাষ্ট্রের জন্মকে যিনি স্বীকার করেন, তিনি কি এই প্রশ্ন তুলনার ক্ষমতা রাখেন? তাহলে তো তিনি বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করেন। বিকজ এক্স্যাক্টলি ওইখানে আমরা যে অপরাধগুলোকে ঘোষণা করেছি বাংলাদেশ রাষ্ট্র জন্ম দেওয়ার প্রেক্ষাপটে, সেগুলির বিচার আমরা যেখানে বলেছি মানবিক মর্যাদাকে এই রাষ্ট্র সমুন্নত রাখবে, তাহলে নিগ্রহের মতন, গণহত্যার মতন, ধর্ষণের মতন যে মানবিক বিপর্যয়গুলি সৃষ্টি করেছে, সেই মানবিক বিপর্যয় সৃষ্টিকারীদেরকে এই জাতি যদি তার প্রতিকার এবং প্রতিবিধান না করে, তাহলে এই জাতির মানবিক মর্যাদা কি সমুন্নত হয়? দ্বিতীয়ত, যারা সেদিনের ভিকটিম, সেই ভিকটিমদের জন্য আমরা কি সামাজিক সুবিচার এই রাষ্ট্র নিশ্চিত করতে পেরেছে? পারেনি। তাহলে এই কাজটি করার কথা ছিল রাষ্ট্র গঠনের যে আমাদের ঘোষণা, সেই ঘোষণার আলোকেই, কিন্তু আমরা সেটি করতে পারিনি। কেন পারিনি? কারণটি হচ্ছে মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমরা 3টি শক্তিকে পরাজিত করি। প্রথম, দ্বিজাতি তত্ত্বের শক্তি। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ থেকে বিভক্ত হয়ে যে রাষ্ট্র গঠিত হয়েছিল, সেই রাষ্ট্র দ্বিজাতি তত্ত্বের শক্তিতে রাজনৈতিকভাবে বলীয়ান হয়েছিল। আমরা বাংলাদেশের মানুষ, এদেশের জনগোষ্ঠী সেই দ্বিজাতি তত্ত্বের শক্তিকে পরাস্ত করি মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে, রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে। দ্বিতীয়, আমরা পরাজিত করি সামরিক শাসনকে। তৃতীয়, আমরা পরাজিত করি ধর্মের ভিত্তিতে ক্ষমতা কুক্ষিগত করার জন্য, ধর্মকে অস্ত্র হিসাবে ব্যবহার করে যে শক্তি মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে নিগ্রহ করে, সেই শক্তিকে পরাস্ত করেছিলাম। আমাদের মুক্তিযুদ্ধ এই 3 শক্তিকে পরাস্ত করে। আমরা যখন দেখলাম 75 পরবর্তী সময়ে সামরিক শাসন ফিরে এলো, অর্থাৎ পরাজিত শক্তির প্রত্যাবর্তন,
আমরা তারপরে দেখলাম ধর্মের নামে দ্বিজাতি তত্ত্বের বাতাসকে আস্তে আস্তে প্রবাহিত করে ধর্মের নামে রাজনৈতিক শক্তি বিকাশ লাভ করছে। তখনই একটি প্রতিবাদ ওঠে। সেই প্রতিবাদ ছিল বিচ্ছিন্ন প্রতিবাদ, যে স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, তাদেরকে প্রতিহত করো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সংঘাতগুলো ছাত্র শিবিরের নামে যে ধর্মীয় রাজনীতি ক্ষমতা কুক্ষিগত করার জন্য যে প্রক্রিয়া তৎপরতা শুরু করে, তার যে বিষ বাষ্প, সেই বিষ বাষ্পকে তখন রাষ্ট্রের দায়িত্ব ছিল স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী তাকে দমন করা। কিন্তু রাষ্ট্র যখন ব্যর্থ হয়েছে, এদেশের নাগরিক সমাজ তখন এগিয়ে এসেছে। নাগরিকদের ভেতর থেকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আন্দোলন গড়ে তোলে রাষ্ট্রের উপর চাপ সৃষ্টি করার জন্য। এরপরে সেই বিচ্ছিন্ন জনগোষ্ঠী, বিচ্ছিন্ন আন্দোলনগুলি একটি রূপ নেয় ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির মাধ্যমে। এবং সেই কমিটিতে আমরা যারা তার সাথে সক্রিয় ছিলাম, আমরা খালাম্মা, অর্থাৎ আমরা খালাম্মা বলতাম, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে একটি সংগঠিত জন আন্দোলনের রূপ দেওয়া হয়, যেটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাকে, বাংলাদেশের স্বাধীনতাকে যেভাবে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হচ্ছিলেন, তার প্রেক্ষাপটে আমরা চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছিলাম। দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনৈতিক শক্তি, স্বাধীনতার সপক্ষের শক্তি এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এবং তারই প্রেক্ষাপটে আজকের এই দিন আমরা এসছে। অতএব এটি দীর্ঘসত্যতা আমি স্বীকার করি না। আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে, এই পরাজিত শক্তি আমরা যখন এই ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ওই ৩ পরাজিত শক্তির উত্থানে আতঙ্কিত হয়, তখন যে কথাটি বলেছিল, আজকে দেখুন, আজকে যার বিচার আমরা করছি, সর্বশেষ যার রায় কার্যকর করার প্রশ্নে আমরা বলছি কেন বিলম্ব হচ্ছে। আমি বলি বিলম্ব হচ্ছে না, বরঞ্চ এখানেও একটি লড়াই চলছে। সে লড়াইটি কি? ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করার প্রক্রিয়ায় তারা যে রাজনৈতিক শক্তি হিসাবে পত্রপল্লবে এই সমাজে বিকশিত হয়েছে, সেই বিকশিত অবস্থার পরিপূর্ণতা এই রায় বাস্তবায়নের ক্ষেত্রে যার উপরে এই রায় বাস্তবায়ন করা হচ্ছে, সে নিজে মৃত্যুর পূর্বে পর্যন্ত, ফাঁসির কাষ্ঠে যাওয়ার পূর্বে পর্যন্ত সে তার ধর্মভিত্তিক রাজনীতি চালিয়ে যাচ্ছে। কিভাবে? তাকে যখন এই রায় পড়ে শোনানো হলো গত 2 দিন আগে, মৃত্যু পথযাত্রীর কাছে এটা রেওয়াজ, তার শেষ আকাঙ্ক্ষা জানতে চাওয়া। তার কাছেও জানতে চাওয়া হয়েছিল। তার কাছে জানতে চাওয়ার পরে তিনি 2টি আকাঙ্ক্ষার কথা জানান। একটি হচ্ছে তাকে শুক্রবারে ফাঁসি দিতে হবে। মুসলমানদের ধর্মীয়ভাবেই শুক্রবার পবিত্র দিন, এবং এই দিন মৃত্যুটাকে মনে করা হয় একটি পবিত্র দিনের মৃত্যু। দ্বিতীয় সেটি হচ্ছে আরো সুচিন্তিত, সুচতুর একটি চাওয়া। সেটি হচ্ছে আমার ফাঁসির পরে গোসল না করিয়ে আমার আত্মীয় স্বজনের কাছে, পরিজন স্বজনের হাতে লাশ হস্তান্তর। কারণটা কি? আপনাকে বুঝতে হবে, যদি কোন ইসলামে, আমার মহান ধর্মে যে কথাটি বলা আছে যে ধর্মযুদ্ধে নিহত কোনো ব্যক্তি যে অবস্থায় মারা যাবেন সেই অবস্থায় তাকে দাফন করা, উনি তার এই শহীদের মর্যাদা নিয়ে তার রাজনৈতিক, তার অনুসারীরা যাতে রাজনীতি করতে পারে, ধর্মকে এইভাবে ব্যবহার করার জন্য তিনি শহীদের মর্যাদা চাচ্ছেন। কার কাছে? বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা করে হয়েছিল যার বিরোধিতায় যাকে পরাজিত করে সেই রাষ্ট্রের কাছে উনি শহীদের মর্যাদা চাচ্ছেন। আমরা এমন জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলছি। এখন আমি এই ইন্টারন্যাশনাল ক্রাইম যে ট্রাইব্যুনাল, তার যে
মানে আপনার ল গুলো আছে ওগুলো নিয়ে একটু ডিসকাস করি, দেখি হ্যাঁ, কতখানি আমার বলা উচিত, আমাদের জানা এখানে উচিত আমাদের। স্বচ্ছতাটা কতখানি। ইন্টারন্যাশনাল ক্রাইম অ্যাক্ট, ঠিক আছে না, যেটা আপনার নুরেমবার্গে ইয়ে হয়েছিল, যেটা আমি আগেই বললাম, লন্ডন চার্টার্ড, 8 অগস্ট 1945। তখন কিন্তু ওইখানে যারা পড়েছেন, যারা বেশি আইনজ্ঞ আমার সাথে একমত হবেন, ওইখানে কিন্তু স্পষ্ট একটা কথা লেখা আছে যে আপনি যখন যুদ্ধ অপরাধীদের বিচার করতে যাবেন, যুদ্ধ অপরাধীদের বিচারে যারা অ্যাডভোকেসি করবে, মানে যারা লয়ার থাকবে, তারা কিন্তু কোনো রাজনৈতিক পার্টি হতে পারবে না। এটা কিন্তু ম্যান্ডেটরি। তাহলে আচ্ছা, তাহলে প্রথম আজকে ধাক্কায় তো- আজকে বাংলাদেশে আসেন, তাদের লয়ার লয়ার কে? এটা কি তারা ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল মানে Charter শুরুতেই তারা করেছে। তারা শুরুতেই করছে, এবং লেখা আছে, এটা স্পষ্ট, আইনজীবীরা আমার সাথে থাকবেন, লেখা আছে স্পষ্ট 8 অগস্ট, তাও টাইম তারিখ বলে দিচ্ছে, 8 অগস্ট 1945, আর্টিকেল নাম্বার 42 লন্ডন চার্টার, স্পষ্ট লেখা আছে তারা কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন তাদের থাকতে পারবে না। এক, বুঝতে পেরেছেন? আচ্ছা, 2, এখন সেটা তো তারা ভায়োলেশন করছে। 2, আচ্ছা, এখন আমাদের বাংলাদেশে আর্টিকেল, যেমন অনেকে বলে আর্টিকেল 49 মনে হয়, মোস্ট প্রবাবলি 49 এর সংবিধান আমাদের সংবিধানে লেখা আছে রাষ্ট্রপতির এটা যেটা রাষ্ট্রপতির যে প্রাণ ভিক্ষা, ইট ইজ নট ম্যান্ডেটরি, এটা কিন্তু ম্যান্ডেটরি না। আরেকটা তথ্য বোধহয় আমি হ্যাঁ। একটু আপনার কাছে জানতে হ্যাঁ। চাবো। আমি হ্যাঁ। যতটুকু জানি, হুম। প্রাণ ভিক্ষা আপনি তখনই যেতে পারেন যে যখন আমি দোষ দোষ স্বীকার করেছি, করবেন, ভুল স্বীকার করে করেছি, নেওয়া। Exactly. আমাকে ক্ষমা করাও। ক্ষমা হ্যাঁ। মানুষ তখনই চায়, রাইট, অন্যায় অপরাধকে করার স্বীকার পরেই করে না নিয়ে। ক্ষমা চাবেন আপনি। হ্যাঁ। আপনি যদি বলেন আমি কোনো অন্যায় করি নাই, আমাকে ক্ষমা করেন, ইট ডাজন্ট ওয়ার্ক। এটা কন্ট্রাডিক্টরি কথা। যেটা বলছেন। আচ্ছা, তো তারা প্রথমেই ওইখানে তো একটা বিরাট ইয়ে করে, কিন্তু এটা আমাদের বলার কেউ নেই। আমরা বাংলাদেশ সরকার, আমি মনে করি বাংলাদেশ সরকার এত ছাড় দিয়েছে এই বিচারে, যে এটা একটা নজিরবিহীন ছাড় তারা দিয়েছে, নজিরবিহীন ছাড় দিয়েছে। এখানে শুনেন, এই যে ভাই কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলেন, সেই কথাটা সূত্র ধরে আমি বলবো, উনিও কিন্তু এটা কথাটা বলে গেছেন। সেটা হচ্ছে কি, একটা পরাজিত শক্তি যখন একটা দেশ ছেড়ে চলে যায়, তখন সেই দেশে 5th কালামিস্ট বলে আর একটা কালামিস্ট রেখে যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং দেশে দুটো স্তম্ভ থাকে, একটা হচ্ছে মানে আপনার নলেজ ক্যাপিটাল, একটা ইকোনমিক ক্যাপিটাল। এই 5th কালামিস্টদের প্রথম কাজই হচ্ছে এই দেশের knowledge-টাকে- নলেজ ক্যাপিটালকে ধ্বংস করা। 30 বছর আমরা আজ পিছাইছিলাম কেন? পর্যন্ত দেখেন, এই শহীদ বুদ্ধিজীবী আপনার হত্যা থেকে আরম্ভ করে এই যে আমাদের লাস্ট যে ব্লগার পর্যন্ত হত্যা, এগুলো কিন্তু ওটারই ধারাবাহিকতা, এটা অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু। আচ্ছা, এখন সবাই কিন্তু এই 5th কলামিস্টের কথা ভুলেই যাচ্ছে। একটা কথা আমি সবসময় বলি, একটা ইংরেজি ছবি দেখছিলাম, এখন একটা মানে ছবিটার নাম ছিল গুড, ব্যাড অ্যান্ড আগলি। তো একদিন নায়ক বাথটাবে গোসল করতেছে সাবানের ফেনা তুলে, এই সময় তার শত্রুপক্ষের ভিলেন ঢুকে পড়ে পিস্তল ধরে বলছে, আজকে তোমাকে আমি পেয়েছি, তুমি তো গোসল করছো, এখন কি করবা তুমি? হ্যাঁ, নাও আই এম গোয়িং টু শুট ইউ। নায়ক তখন করলো, ফ্যানার মধ্যে থেকে রিভলভারটা তুলে ঠাস ঠাস করে গুলি মেরে বলল, ইফ ইউ ওয়ান্ট টু শুট, শুট, ডোন্ট টক। তো আমি সরকারকে বলবো, খুবই সুন্দর কথা আমি বলছেন সরকারকে বলবো, কোন ফ্যানার নিচে কি আছে আমরা কিন্তু জানি না এই 5th কলামিস্টদের। তো আমাদের কিন্তু ওইখান থেকে এখনো পরিত্রাণ পায় নাই, ওইখান থেকে আমাদের আরো সাবধান, আরো সাবধান হতে হবে। তারপরে আসেন এই যে ইন্টারন্যাশনাল আপনার আন্তর্জাতিক একজন এক্সপার্ট, মানে ক্রিমিনাল লর এক্সপার্ট, তার নাম হচ্ছে তয়বি ক্যাডম্যান। উনি কিন্তু বাংলাদেশের স্বচ্ছতা নিয়ে অনেক কথা বলছেন, এবং জানা গেছে আমাদের যে লবিস্টরা ছিল, এই লবিস্টটা তাকে যে কতখানি আপনার ব্রাইব করেছে, মানে আপনারা চিন্তাও করতে পারবেন না। তারপরে পুরো জিনিসটা টার্ন ব্যাক হয়ে গেছে। আজকে যখন আপনার আমেরিকাতে বা অন্য দেশে যখন গ্যাস চেম্বারে আপনার হত্যা করা হয়, তখন তো কোনো হিউম্যান ওয়াচ রাইটস ওখানে আসে না, তখন তো তারা কথা বলতে চায় না, তখন পারে না। কিন্তু আমাদের বাংলাদেশে যখনই আমরা কিছু করতে যাই, বাস তখনই যত হিউম্যান রাইটস, হিউম্যান ওয়াচ যা আছে সব এখানে কেন ঝুঁকছে? আমার প্রশ্নটা তো সেখানেই। তো আমি সরকারকেও বলবো, এবং আজকে প্রধানমন্ত্রী এই প্রশ্নটাই করেছেন, হ্যাঁ, যখন মানুষ মেরে ফেলছে তখন দেখছে না, কিন্তু ভাইয়ের একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা আমি এর মধ্যে কয়েকবার লিখেছি, যে স্বাধীনতার শেষ পর্যায়ে যখন আমরা লিবারেটেড হচ্ছি, সেই সময় ঢাকা শহরে আমি অপারেশনে ছিলাম, সেই সময় আমরা শেষের 6-7 দিন একটি ইন্টারেস্টিং জিনিস দেখলাম,
পাকিস্তান আর্মির রাজাকার আলবদররা মুক্তিযোদ্ধাদের পিছনে যত না ঘুরছে তার চেয়ে বেশি দে আর পিকিং আপ দ্য ইন্টালেকচুয়ালস অফ দিস কান্ট্রি। অর্থাৎ আজকে আমি এই বয়সে ফিল করি তাদের তখন সিদ্ধান্তই ছিল এই দেশ যদি ছেড়ে যেতে হয় তাহলে এই বিবেক শূন্য দেশ তৈরি করে দিয়ে যায়। অন্তত 30 বছর 25 থেকে 30 বছর এরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এন্ড ইট ইজ ফ্যাক্ট। 30 বছর 25 বছর 30 বছর এই কান্ট্রি সম্পূর্ণ মেধাশূন্য ছিল। আমি সেক্টর কমান্ডার্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট, আমি এই কথাটি সেক্টর কমান্ডার্সে বহুবার আলাপ করেছি। স্বাধীনতার পর আপনারা তো সেক্টর কমান্ডারই ছিলেন, তখন তো আপনারা জোয়ান ছিলেন, তাহলে তখন তো ট্রেনিং আপনারা দিয়ে আসেন নাই, তাহলে আপনারা কেন তখন ঝাঁপিয়ে পড়তে পারেন নাই এদেরকে শেষ করার জন্য? আমার কাছে একটি উত্তর, আমি নিজেই আবার উত্তরটা দেই, যে ওনারা পারেন নাই, ওনাদের চারপাশে কোনো বিবেক তখন ছিল না, অর্থাৎ এই মেধা ইন্টেলেকচুয়াল ছিল না। 71-এ যাদের জন্ম, দে বিকাম দ্য ইন্টেলেকচুয়াল অফ দিস কান্ট্রি হোয়েন দে স্ট্যান্ড স্ট্রংলি। তখন আমার সেক্টর কমান্ডার্স এক জায়গায় এসেছে, ঘাতক দালাল শক্তিশালী হয়েছে, জনগণ নতুন করে শক্তি পেয়েছে। তখনই কিন্তু এই যুদ্ধ অপরাধীদের বিচারের কাজ শুরু হয়েছে। অর্থাৎ পাকিস্তান যে কাজটি করেছিল তারা কিন্তু ওই কাজে সাকসেসফুল হয়েছিল। আর আমি আজকে যেটি জোর গলায় বলতে পারি, বাংলাদেশ এখন আর বিবেক শূন্য না, মেধা শূন্য না, পাকিস্তান আজকে বিবেক শূন্য, মেধা শূন্য। তার বড় প্রমাণ 71-এ ঢাকা শহরে পাকিস্তান আর্মিরা যে কাজগুলি করেছিল এখন বেলুচিস্তানে এক্স্যাক্টলি তাই করছে, কি বলে ফ্রন্টিয়ারে এক্স্যাক্টলি তাই করছে। শুধু তাই না, পাকিস্তানের প্রধানমন্ত্রীর গেস্ট হিসাবে আই ওয়াজ ইন এ হোটেল, হোটেলের জানলা দিয়ে আমি দেখতে পেলাম হোটেলের উপরে 5টি মেশিন গান বালুর বস্তা দিয়ে রাখা। অর্থাৎ লাহোরে আমি 71 সনে যা দেখেছিলাম 2 বছর আগে এক্স্যাক্টলি লাহোরের বুকে সেই জিনিসটা দেখে এসেছি। প্রকৃতি তাদেরকে পে করছে। অর্থাৎ বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, তারা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। এই জিনিসগুলি মনে রাখতে হবে। এবং আমাদের এই ইয়ং জেনারেশন, এই শক্তিই কিন্তু আমাদের এই বিচারকে শক্তিশালী করেছে। এদের মেধাই কিন্তু আমাদেরকে শক্তি জুগিয়েছে, পুরানো মানুষগুলিকে সাহস জুগিয়েছে। বিবেক শূন্য একটি রাষ্ট্র পেশি শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে দেশ চালানো সম্ভব না। এই মেধা শক্তি আমাদের এখন অঢেল। আমরা সারা দেশে এবং বিদেশে, বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা এই মেধার কাজ করছি। আবারও বারবার একটি কথা আমি বলবো, এই যে আন্তর্জাতিক মান, আমি খোলাভাবে একটি কথা বলছি, প্লিজ আন্তর্জাতিক মানের একটি লিস্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেন। উই ওয়ান্ট টু সি ইট, কোথায় এই আন্তর্জাতিক মান অনুযায়ী চালানো হচ্ছে। সুইপিং স্টেটমেন্ট। এক্স্যাক্টলি। টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাজীপুর থেকে বলছিলাম। জি। আমার নাম সাইফুল ইসলাম। জি সম্মানিত অতিথিদের কাছে আমার প্রশ্ন এটাই, যে একজন বিখ্যাত রাজাকারের ফাঁসি দিতে আমাদের এত বিলম্ব কেন? আচ্ছা, আমরা ধন্যবাদ। হান্নান ভাই বলুক এটা। শেষ পর্যায়ে আছি আমরা অনুষ্ঠানে, শেষ পর্যায়ে হান্নান ভাই। যথার্থ প্রশ্ন করেছেন। এভরিবডিজ কোশ্চেন। তবে আমি আগেই বলেছি আমি বিলম্ব আমি- দেখি না। বিলম্ব দেখি না দুটো কারণে। প্রথম কারণটি হচ্ছে আমরা প্রত্যেকেই এখানে আলোচনা করেছি যে আমরা এই বিচার কাজকে বাংলাদেশের শুধু নয়, বিশ্বের কাছে একটি নজির সৃষ্টিকারী বিচার হিসাবে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। বাংলাদেশ কোনো সামরিক আইনে, নুরেমবার্গ ট্রাইব্যুনাল কিন্তু হয়েছিল সামরিক ট্রাইব্যুনাল, আপনার ক্যাম্বোডিয়ার ট্রাইব্যুনাল হয়েছিল সামরিক ট্রাইব্যুনাল, কিন্তু বাংলাদেশের এই ট্রাইব্যুনাল চিলিতেও তাই হয়েছে, চিলিতেও তাই হয়েছে। এখানে আপনি যদি কিছু না মনে করেন, এখানে আর একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা কিন্তু পিপলস ওয়ার, মনে রাখতে হবে, জনযুদ্ধ। তো আপনি যখনই জনযুদ্ধ যারা করেছে, ঠিক আছে, তার এগেনস্টে যারা দাঁড়ায়ছে তাদের, আচ্ছা প্রশ্নটা এসছে মানে ইয়ে নিয়ে, না সময় নিয়ে। আচ্ছা, নুরেমবার্গ ট্রায়াল যখন হয়েছিল, নুরেমবার্গ ট্রায়াল কিন্তু উনি বলেছেন ইট ইজ এ মিলিটারি ট্রায়াল, তবু 11 মাস লেগেছে। টোকিও ট্রায়াল, রুয়ান্ডা ট্রায়াল 2 বছর লেগেছে। আর এক্সিকিউশনের আমরা কয় বছর লাগাইছি সেটাই। আর এক্সিকিউশনের প্রশ্নে কিন্তু মোটেই সময় ব্যয় হচ্ছে না। কেন হচ্ছে না? আমি আমার প্রথম দফা আলোচনার সময় আমি ইঙ্গিত দিয়েছি যে এখানে বিচারের প্রক্রিয়া শেষ হওয়ার পরে
রায় কার্যকর করার জন্য যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়ার সময়ে একটি কৌশলের আশ্রয় নেওয়া হয়েছিল, যে কৌশলটিকে বাংলাদেশ নামের রাষ্ট্রটি পরাস্ত করেছে কিভাবে? যাতে করে এই রায়ে কার্যকর করা নিয়ে কোনো রাজনীতি বা ধর্মীয় অনুভূতিতে কোনো উস্কানি দিতে না পারে, সেজন্যে সরকার এখানে কিন্তু তার এই আসামির, অপরাধীর যে চাওয়াটি, সেই চাওয়াটিকে প্রত্যাখ্যান করেছে। প্রথম এই প্রত্যাখ্যান করার রাতটি শেষ হলো সবেমাত্র। দ্বিতীয়, বাংলাদেশ, আগেই বলছি আমরা যে একটি দৃষ্টান্ত, আমরা নজির সৃষ্টি করছি, আমরা সিভিল বিচার করছি, আমরা মিলিটারি বিচার করছি না। সিভিল বিচারের ক্ষেত্রে যদিও এই আইনে বলা আছে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে না, কিন্তু ফৌজদারি কার্যবিধি এখানে প্রযোজ্য না হলেও ফৌজদারি কার্যবিধির প্রক্রিয়ার সাথে যুক্ত যে সমস্ত আইন, অর্থাৎ জেল কোড, সেটাও কিন্তু ওর সাথে যুক্ত। যদিও আইনে বলা হচ্ছে ওটা কার্যকর হবে না, আমরা অ্যাভয়েড করেও যেতে পারতাম, কিন্তু আমরা সেই জায়গাটিতে নিয়েও যাতে কেউ সমালোচনা না করতে পারে, রাষ্ট্র সেই জায়গাকে ইনশিওর করতে যেই কিন্তু সাংবিধানিক যে অধিকারটি দেওয়া আছে একজন আসামিরও অনুশোচনা করে কিংবা তার অপরাধের দায় স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে তাকে তার শাস্তি থেকে মওকুফ পাওয়ার যে সুযোগটুকু দেওয়া হয়েছে, সেই সুযোগের জন্য যে সময়টি রাষ্ট্র, সেই সময়টিও তাকে দিচ্ছে। এটি রাষ্ট্রের মহানুভবতা, এটি এদেশের জনগণের মহানুভবতা, এটি মুক্তিযুদ্ধ কোনো প্রতিশোধ পরায়ণতা ছিল না। মুক্তিযুদ্ধ ছিল আমাদের আত্মরক্ষার জন্যে, আত্মপ্রতিষ্ঠার জন্যে একটি লড়াই। সেই লড়াইয়ের যারা সৈনিক, তারা এখানে কোনো জিঘাংসা চরিতার্থ করতে মাঠে নামে নাই। এরা তাদের ভবিষ্যৎকে নিষ্কণ্টক করার জন্য যে পরাজিত শক্তিকে আমরা ৭১-এ পরাজিত করেছি, সেই শক্তি যাতে আরো মাথা চাড়া দিয়ে আমাদেরকে আবারও পরাস্ত না করতে পারে, আমরা সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই বিচার করছি। এবং সেই বিচারের কাজে আমরা কোনো খুঁত রাখতে চাই না বলেই আজকে যেটুকু প্রতীক্ষা, এটি প্রতীক্ষা নয়, ধৈর্য ধারণের জন্যে আমি অনুগ্রহ করে সবাইকে বলবো যে এটি ষড়যন্ত্র কিংবা চক্রান্ত হিসাবে না দেখে, এর আড়ালে কোনো রহস্যের গন্ধ না খুঁজে, বরঞ্চ আমরা কতটা স্বচ্ছ, কতটা মানবিক, কতটি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিয়ম রীতি অনুসরণ করছি, সেদিকে দৃষ্টি রাখাটাই বোধহয় শ্রেয় হবে। আমাদের প্রায় সময় শেষ হয়ে গেছে। আমি ছোট্ট ভাইয়ের সাথে একটা কথায়, সামগ্রিকভাবে আমি সবকিছুতে একমত, কিন্তু আমি মনে করি প্রধান রায় ঘোষণার পরে আমাদের যে অ্যাপিল এবং রিভিউ, এটা কিন্তু আমাদের প্রচলিত আইনের ভিতরেই আছে, স্পেশাল বেঞ্চ করে দেওয়া। আমরা যদি স্পেশাল বেঞ্চটি করে দিতে পারি, তাহলে 1 বছর, 1.5 বছর, 2 বছর রায় হওয়ার পরেও এই ঘটনাটি ঘটবে না এবং আইনেরও কোনো ব্যত্যয় হবে না, তারও সুযোগের কোনো দুর্ঘটনা ঘটবে না। এই কাজটি আমার মনে হয় বিবেচনা করা যেতে পারে। শেষ করবে যে আইন আমি প্রথমেই বলছি, আইন কিন্তু সুইপিং স্টেটমেন্ট চায় না, আইন উইটনেস এন্ড রেফারেন্স, এই দুটো নিয়ে আইন চলে। এখন আমি সরকারকে অনুরোধ করব এবং বাংলাদেশের জনগণকে অনুরোধ করব যে এই যে একটা জিনিস দেখেন, যখন ট্রায়াল গ্রাউন্ড হচ্ছে, যারা সাক্ষী দিতে এসছে দূর দূরান্ত থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে সাক্ষী দিতে আসছে। সুতরাং যত তাড়াতাড়ি পারা যায় এই বিচার কার্যক্রম যেন শেষ হয়, কারণ আপনি যখন এই যে যারা সাক্ষী দিতে আসছে 2-3 বছর পর তাদের নাও পেতে পারেন, ঠিক আছে না, নাও পেতে পারেন, কারণ সবারই বয়স হয়ে গেছে। এখন তারা যদি না থাকে, তখন কিন্তু ওই এই ঘটনা ঘটেছিল এটা বললে কিন্তু আইন মানবে না, আইন তখন ওইখানে সাক্ষী যাবে। আমি এই জন্যই অনুরোধ করব সরকারকে এবং জনগণকেও অনুরোধ বাংলাদেশের, যে এটা যেন খুব তাড়াতাড়ি মানে বিচারটাকে স্বচ্ছ করার জন্যই এই বিচারকে ত্বরান্বিত করা প্রয়োজন। সাক্ষী আছে তারা যাতে কথাগুলো বলে যেতে পারে, যদি কথা না বলেন তাহলে তো আর সঙ্গে আরেকটু আমি যোগ করব মহসিন ভাইয়ের কথার প্রেক্ষিতে, যে এটির জন্য আলাদা বেঞ্চ করা
আসলে আপিল বিভাগে আমাদের হ্যাঁ, কিন্তু আপিল এখানে বিভাগের কথা বলছি। আমাদের কিন্তু এই ট্রাইব্যুনাল নিজেই হাইকোর্টের সমমর্যাদার, এবং এর আপিলটি হয় হলো অ্যাপিলেট ডিভিশনে। অ্যাপিলেট ডিভিশনে আমাদের দুটো বেঞ্চ আছে, এবং আমাদের সৌভাগ্যের বিষয় হচ্ছে এটা আলাদা বেঞ্চ করার প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যখনই মামলাটি আসবে। আপিল শুনানির জন্য সমস্ত কাগজপত্র প্রস্তুত হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপিলেট বিভাগ একদিনেরও সময় নিচ্ছে না, দিন ফিক্সড করে কন্টিনিউয়াস, অর্থাৎ আজকে শুনানি করলাম আবার 3 দিন পরে করব, এই প্রক্রিয়ায় যাচ্ছে না। আমাদের আপিল বিভাগ দুটো বেঞ্চ আছে আপিল বিভাগের, সেই দুটো বেঞ্চের একটি বেঞ্চ এটা কন্টিনিউয়াস প্রসেস হিসাবেই এই আপিলগুলো শুনানি করছে। অতএব আপিল বিভাগের কিন্তু আলাদা হাইকোর্টের মতন বেঞ্চ করে দেওয়ার সুযোগ নাই। এখানে আপিল বিভাগের দুটো বেঞ্চ আছে, Exactly. তার একটি এই Exactly, কাজটি শেষ আইন- Exclusively মামলা হ্যাঁ। প্রস্তুতি শেষ হওয়ার সঙ্গে আমার সঙ্গে মনে হয় কিন্তু সময়ও শেষ। সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে ধন্যবাদ, চমৎকার আপনারা কথা বলেছেন, আপনাদের কথাগুলো অনেক শুনলাম, অনেক ভালো লাগলো। আর স্টুডিওতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।